পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক দেবে, তোমাদের 12ই ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু 2025 সালে, তাদের জন্য পড়ার বিষয় পক্ষ থেকে একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। এটা তোমাদের খুবই প্রয়োজন এবং এটা টেস্টের জন্য বা মাধ্যমিকের জন্য। এই প্রশ্নগুলো ধরে তোমরা যদি পড়ো তাহলে তোমরা নিশ্চিতভাবে টেস্টে বা মাধ্যমিকে কিন্তু অবশ্যই আশা করি কমন পাবে। তবে হ্যাঁ, সবগুলো কিন্তু পড়তে হবে এবং লিখে বুঝে মুখস্থ করে লিখে প্র্যাকটিস করতে হবে। তা চলো শুরু করি। তোমরা জানো চতুর্থ দাগের যে আমাদের প্রশ্নগুলো থাকে 4 নম্বর প্রশ্ন, যে প্রশ্নের দাগ নাম্বার তাতে 4 নম্বরেরই প্রশ্ন থাকে এবং এতে 7-8টি বাক্যে লিখতে হয়। 4টে উপবিভাগ থাকে, ঘয়ের 1, ঘয়ের 2, ঘয়ের 3, ঘয়ের 4। এটা আমরা জানি প্রথম আর দ্বিতীয় অধ্যায় মিলে ঘয়ের 1 উপবিভাগ, তৃতীয় চতুর্থ মিলে ঘয়ের 2। এই ঘয়ের 1 আর ঘয়ের 2 এই দুটো উপবিভাগের সাজেশান নিয়ে কিন্তু আমরা এসেছি আজকে। দেখো, প্রথম আর দ্বিতীয় অধ্যায় আমরা আলাদা করে নিয়ে একসাথেই রেখেছি। প্রথমে যে প্রশ্নটা রেখেছি, শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো। আমরা জানি এটা দ্বিতীয় চ্যাপ্টারের প্রশ্ন, যে রামকৃষ্ণদেব যত মত তত পথ, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, যে সর্বধর্মের যে সমন্বয়ের কথা বলেছেন, সেই প্রশ্নটা আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 2025 সালের মাধ্যমিকের জন্য। দ্বিতীয় প্রশ্নটা দেখো, 1854 সালে উডের ডেসপ্যাচ বা উডের নির্দেশনামায় এতে বলা হয়েছিল যে ইংরেজি শিক্ষা জানা না থাকলে কোনো সরকারি চাকরি পাওয়া যাবে না, যার ফলে ভারতে মধ্যবিত্ত সম্প্রদায় কিন্তু বা ভারতীয় মধ্যবিত্ত সম্প্রদায় কিন্তু ইংরেজি শিক্ষার দিকে ঝোঁক বেড়েছিল। 3 নম্বর প্রশ্নটা দেখো, নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা। কারণ রাধাকান্ত দেব বুঝতে পেরেছিলেন নারী শিক্ষার প্রয়োজনীয়তা আছে এবং তার নিজের বাড়ির মেয়েদের শিক্ষা বিস্তারের জন্য কিন্তু বাড়িতে শিক্ষক নিয়োগ করেছিলেন। চতুর্থ কোশ্চেনটা আছে, মেকলেকে কি পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যায়? আমরা জানি 1813 সালের মেকলে মিনিটে যে বছরে 1 লক্ষ টাকা ব্রিটিশ কোম্পানি ব্যয় করবে সেটা প্রথমে বলা হয় এবং তারপরে যে মেকলে মিনিট, সেই মেকলে মিনিটটা কিন্তু তোমাদের পড়তে হবে। 5 নম্বর প্রশ্নটা দেখো, নীলদর্পণ নাটক থেকে ঊনবিংশ শতকের বাংলা সমাজের প্রতিফলন। আমরা জানি দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটকটি রচনা করেন। বাংলায় যে 1858-59 সালে যে বাংলার বিস্তীর্ণ অঞ্চলে যে নীল বিদ্রোহ শুরু হয়েছিল, সেই নীল বিদ্রোহের পরিপ্রেক্ষিতে দীনবন্ধু মিত্র তার নাটকটি রচনা করেন এবং এই নাটক থেকে কিন্তু সেই সময়কার সমাজের অবস্থা জানা যায়। 6 নম্বর দেখো, হুতুম প্যাঁচার নকশা, তৎকালীন যে বাবু সমাজের কথা জানা যায়, কালীপ্রসন্ন সিংহ মহাশয় লিখেছিলেন, সেটা আমরা জানতে পারি। 7 নম্বর নারী ইতিহাস। এই নারী ইতিহাস বা নারীদের অবস্থা কেমন ছিল বা কিভাবে বিবর্তন ঘটানোর প্রয়োজনীয়তা অনুভব হয়, সেটা আমরা 7ম প্রশ্নটা আছে, এটা প্রথম অধ্যায়ের প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন দেখো, 19 শতকে নারী শিক্ষা বিস্তারে বেতনের ভূমিকা আলোচনা করো। অর্থাৎ নারী শিক্ষা বিস্তারে বেথুন স্কুল বা কলেজ কলকাতায় আছে, এছাড়া একাধিক শিক্ষা প্রতিষ্ঠান এবং মেয়েদের শিক্ষা বিস্তারের জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছিলেন, সেটা আমাদের পড়তে হবে। এই প্রথম আর দ্বিতীয় অধ্যায় থেকে 8টা কোশ্চেন আছে এবং আমরা জানি যে পর্ষদের যে নিয়ম অনুসারে প্রথম ও দ্বিতীয় অধ্যায় থেকে একটা করে আসবে, 2টো কোশ্চেন থাকবে ঘয়ের 1-এর উপবিভাগে। উপরেরগুলো বেশি ইম্পর্টেন্ট, প্রথম দিকে যত নিচে যাবে তত কিন্তু অপেক্ষাকৃত তুলনামূলকভাবে কম ইম্পর্টেন্ট। তবে হ্যাঁ, সবই কিন্তু গুরুত্বপূর্ণ। এবার আমরা এই তৃতীয় আর চতুর্থ অধ্যায়ে যাচ্ছি। দেখো, ঘয়ের 2 উপবিভাগ, ঘয়ের 2। দেখো, প্রথম কোশ্চেনটা আছে, দেখো ঔপনিবেশিক সরকার কেন অরণ্য আইন প্রবর্তন করেছিলেন? এদেশে অর্থনৈতিক শোষণ বা সাম্রাজ্যবাদী শোষণের জন্য ঔপনিবেশিক সরকার অর্থাৎ ব্রিটিশ সরকার 2টো অরণ্য আইন প্রবর্তন করেছিলেন। সেই আইনটা প্রবর্তন কেন করেছিলেন সেটা আমাদের পড়তে হবে। কাঠের দরকার, রাজস্ব দরকার। তারপর দেখো 2 নম্বর, 1855 সালে
সাঁওতাল বিদ্রোহের কারণ 1855 সালে যে রাজমহলের বিস্তীর্ণ অঞ্চলে সিধু কানু চাঁদ ভৈরব প্রমুখের নেতৃত্বে সাঁওতালিদের প্রতি যে দীর্ঘদিন কোম্পানির প্রবঞ্চনা, শোষণ, অত্যাচার, তারই প্রতিবাদে কিন্তু 1855 সালে সাঁওতালরা বিদ্রোহ করে। 3 নম্বর প্রশ্নটা দেখো, 1857 সালে মহাবিদ্যের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল? আমরা জানি এই কোশ্চেনটা যে শিক্ষিত বাঙালি সমাজ বলতে যা বোঝায় তারা কিন্তু সমর্থন করি অক্ষয় কুমার দত্ত থেকে শুরু করে হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশচন্দ্র মুখোপাধ্যায়কেও কিন্তু এই আন্দোলনকে সমর্থন করেনি, কারণ তাদের ধারণা হয়েছিল যে ভারতে আবার মধ্যযুগের অবস্থা ফিরে আসবে এবং বিদ্রোহীরা যদি সাফল্য লাভ করে দেশে কিন্তু সামন্ততন্ত্র প্রতিষ্ঠিত হবে। 4 নম্বর কোশ্চেন দেখো, হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলো কী ছিল? অর্থাৎ হিন্দু যে চেতনা বা জাগরণ, সেই চেতনার বিকাশ ঘটানো। 5 নম্বর কোশ্চেন দেখো, বঙ্গভাষা প্রকাশিকা সভাকে এদেশে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? আমরা দেখেছি রামমোহন প্রমুখ, টাকির জমিদার প্রমুখের উদ্যোগে যে বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয়, সেই সভা বিভিন্ন বিষয়ে মতামত প্রতিষ্ঠা করে। এই সকল কারণে একে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয়। 6 নম্বর কোশ্চেনটা দেখো, গোরা উপন্যাসে রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় সেইটা। 7 নম্বর দেখো, নীল বিদ্রোহে সংবাদপত্রের যে ভূমিকা, অর্থাৎ 1859 সালে যে নীল বিদ্রোহ হয়েছিল, দিগম্বর বিশ্বাস, বিষ্ণুচরণ বিশ্বাস, মালদায় রফিক মণ্ডল, এদের নেতৃত্বে যে নীল বিদ্রোহ হয়েছিল, সেই বিদ্রোহে সেই সময়কার যে সংবাদপত্র তার ভূমিকা কী ছিল। লাস্ট কোশ্চেন দেখো, জাতীয়তাবাদ বিকাশে হিন্দু মেলার অবদান, অর্থাৎ হিন্দু মেলা প্রতিষ্ঠিত হলো, সেই হিন্দু মেলা জাতীয়তাবাদ, ভারতীয় জাতীয়তাবাদ জাগরণে কতটুকু বা কী ভূমিকা পালন করেছিল সেটা আমাদের পড়তে হবে। আমরা যদি এই 16টা কোশ্চেন, অর্থাৎ তৃতীয় চতুর্থ অধ্যায় থেকে 8টা কোশ্চেন এবং প্রথম ও দ্বিতীয় অধ্যায় থেকে 8টা কোশ্চেন, এই 8টা যদি 16টা কোশ্চেন পড়ে যায়, আমরা 4টে না হোক 3টে কিন্তু অবশ্যই কমন পাবো, খুবই সম্ভাবনা আছে। আবার বলছি, এই কোশ্চেনগুলো খাতায় নোট ডাউন করতে হবে, বুঝতে হবে, বুঝে তোমরা পড়বে, তারপর সেটা লিখবে। না বুঝে পড়ো না কিন্তু, এই কারণে কিন্তু তোমরা ইতিহাসে নাম্বারটা কম পাচ্ছ। তা যদি ভিডিওটা ভালো লাগে পড়ার বিষয় পক্ষ থেকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক করো, কারণ এবং তোমাদের ভালো লাগলেও বলো, বা কোন জায়গাটা কি, কোন জিনিসটা তোমাদের চাই ইতিহাসের বিষয়, কারণ তোমরা বুঝতেই পারছো আমি মাধ্যমিকে ইতিহাসটাই জানি, কারণ অন্য বিষয় সম্পর্কে আমার জ্ঞান নেই মাধ্যমিকের, কাজে সেটাই আমি বলতে পারি। এবং দীর্ঘ প্রায় 23-24 বছরের যে অভিজ্ঞতা, যে কোশ্চেনগুলো দেবো আশা করি ওর মধ্য থেকেই আসবে। এবং তোমরা যদি এখন থেকেই পড়ো অবশ্যই ভালো হবে, এবং অবশ্যই যদি উপকৃত হও অবশ্যই লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তোমাদের যে 12ই ফেব্রুয়ারি থেকে পরীক্ষা, তার জন্য এখন থেকেই তৈরি হয়ে যাও। অগ্রিম শুভেচ্ছা রইল, অবশ্যই পরীক্ষা ভালো হবে।